হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার নাম গোপী, বয়স 29। আমি কলকাতার বাসিন্দা। কলকাতা থেকে একটু সাইড একটা মফস্বল এলাকায় থাকি। বাড়িতে আমার বাবা মার একটি বোন আছে। বোনের বয়স 19-এর মতো। সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দেখতে হেভি সুন্দরী, খুব ফর্সা, শরীর স্বাস্থ্য মোটামুটি। আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি। 13 বয়সের পর থেকে ওর ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। আমার দেখে খুব লোভ হতো, মনে হতো যদি পেতাম একবার। আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল। আমি ইয়ার্কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম। এটা প্রায় আজ থেকে মাস 6 আগে, কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনাম। কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এইমাত্র কাল আর পরশু যা ঘটেছে। এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা। রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল। আমাদের সকলের সেখানে নিমন্ত্রণ ছিল, কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তৈয়ারি নেওয়ার জন্য ও বলল যেতে পারবে না। আমিও বললাম আমার অফিসের কাজ আছে, তাই যেতে পারবো না। মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও, আমি আর সুমনা বাড়িতে আছি। ওরা রাজি হয়ে গেল। শনিবার বিকেল বেলায় বাবা আর মা চলে গেল। আমি আর সুমনা বাড়িতে রইলাম। বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধে বেলায় আমি বেরলাম আড্ডা মারতে। আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন। রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার, পঙ্কজ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে। লেখাপড়াও বেশি দূর করেনি, কিন্তু আমাদের সঙ্গে পড়তো বলে বন্ধুত্ব আছে। আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম। বসে বসে গল্প করতে করতে আমি বললাম, আচ্ছা আমার বোন সুমনাকে তোদের কেমন লাগে? ওরা তো অবাক হয়ে গেল। আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শুনে ওরা প্রথমে বলল ভালো। আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম, ওকে কাছে পেলে তোরা কি করবি? তখন তো সবাই হতভম্ব। তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল, আরে ভাই তুই রাগ করবি বলে বলতে পারিনি, কিন্তু আমার তো হেভি লাগে। ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি, যা লাগে না ওকে দেখতে। কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি। একটা সুযোগ করে দে না ভাই, তোর যা লাগে দেব। রাহুল বলল, ভালোই হয় যদি কাছে পাই। আমি বললাম, বাড়িতে এ সময় কেউ নেই, সবাই মিলে একটা সুযোগ আছে। কিভাবে কি করা যায় বলতো? পঙ্কজ বলল, চল এখনই তোদের বাড়ি যাই। আমি বললাম, আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে, তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে। এখানে হবে না, অন্য কোথাও। তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল। বলল, চল সবাই মিলে দীঘা ঘুরে আসি, তোর বোনকেও নিয়ে যাই। ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব, তারপর সেখানে সবাই মিলে। আমি বললাম, কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে? পঙ্কজ বলল, রাজি কাতে হবে? তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা। আমার দীঘায় অনেক পরিচিতি আছে, আমার চেনা হোটেলও আছে, আমি ফোনে রুম বুক করে নেব। আমি বললাম, ঠিক আছে দেখছি। রাহুল বলল, না দেখছি নয়, আমি সব খরচা করব, তুই শুধু রাজি করা। আমি বললাম, ঠিক আছে। তাই আমাদের ঠিক হলো আমরা 3 জন দীঘা যাব আমার বোন সুমনাকে নিয়ে। দীঘা হলো ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সি বিচ। খুব সুন্দর জায়গা। আমি ওখানে 3-4 বার গেছি। কলকাতা থেকে 4-5 ঘন্টার পথ, বাসে করে যেতে হয়। এছাড়া ট্রেনেও যাওয়া যায়। এবার কাহিনীতে আসি। আমি বাড়িতে এসে বোনকে বললাম, সুমনা বাবা মা তো নেই, চল না কোথাও থেকে ঘুরে আসি। আমার 2 বন্ধু আর 2 বান্ধবী যাবে, সবাই মিলে মজা করতে করতে যাব। ও বলল, দাদা আমার যে পরীক্ষা সামনে, পড়াশোনা করতে হবে। আমি বললাম, চল না একটা দিন তো, আমরা সবাই মিলে খুব মস্তি করব। আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদের কে, সীমা আর আঞ্জু যাবে সঙ্গে। তোরা 3 জন মেয়েরা মস্তি করবি। এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম। বললাম, ব্যাগ প্যাক করে নে, বিচে স্নান করতে হবে, সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি, সকালে বেরবো।
রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম। সকালে দুজনে বেরিয়ে পড়লাম। রাহুল আর পঙ্কজ পরের স্টপেজে উঠবে। আমরা বাসে উঠে পড়লাম। পরের স্টপেজ যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল। বোনের পাশে আমি বসেছিলাম। 2-3টা স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না, তখন বোন আমাকে বলল, কিরে দাদা, তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে, কই উঠল না তো? আমি বললাম, ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি। বোন তো চিন্তায় পড়ে গেল, বলল, তাহলে কি হবে? আমি বললাম, চিন্তার কি আছে, এই তো আমরা 3জন আছি, 4জনে মস্তি করব। বোনকে খুব চিন্তিত দেখালো। রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগল। বাস দীঘা পৌঁছালো 12টা নাগাদ। আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম। পঙ্কজ আগে থেকে হোটেলে রুম ঠিক করে রেখেছিল। গিয়ে দেখলাম খুব কনজেস্টেড জায়গায় হোটেলটা। ছোট ছোট খুপড়ি খুপড়ি রুম, খুব একটা পরিষ্কার নয়। আমি বললাম, এইরকম জায়গায় কেন ঠিক করলি? কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না? পঙ্কজ কোনো উত্তর দিল না। বলল, যা ঠিক করেছি তাতেই চল, বেশি কথা বলিস না। পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল। বাইরে থেকে যারা ওসব কাজের জন্য এখানে আসে তারা এখানে থাকে। এদের নিজস্ব সার্ভিসও আছে, কেউ কেউ সাথে নিয়েও আসে। যাই হোক, আমরা 2টো রুম বুক করলাম, একটা বোনের জন্য আর একটা আমাদের 3জনের জন্য। আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচ যাওয়ার আগে একটু ড্রিঙ্ক করব। তাই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম, তুই ফ্রেশ হয়ে নে, একটু পরে বিচে যাব, আমরা খাবার নিয়ে আসছি। এই বলে আমরা বাইরে গেলাম। একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম। আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম। এসে দেখি পঙ্কজ আর একটা ড্রিঙ্কস কিনেছে। আমি বললাম, কি হবে এটা? বলল, কাজে লাগবে। আর একটা স্প্রাইটের 600 ml কিনে রুমে এলাম। রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল। তারপর বলল, চল এবার সুমনার রুমে। বলে সে খাবারটা আর স্প্রাইটটা নিয়ে সুমনার রুমে ঢুকলো। আমিও গেলাম। গিয়ে বললাম, তুই ফ্রেশ হয়েছিস? বোন বলল, হ্যাঁ দাদা। আমি বললাম, খেয়ে নে, তারপর বিচে যাব। পঙ্কজ ওকে স্প্রাইটটা দিল, বলল, সুমনা তুমি এটাও খেয়ে নাও। আমরা বসে বসে গল্প করতে লাগলাম। খেয়ে দিয়ে স্প্রাইটটা খেতে লাগলো। বলল, দাদা স্প্রাইটটা এত কড়া কেন বলতো? পঙ্কজ বলল, হয়তো দ্বীপে ছিল তাই, কিংবা হবে হয়তো আগেকার জিনিস। তুমি খেয়ে নাও, কিছু হবে না বলাতে ও খেতে লাগলো। আমরা ওকে বললাম, তুই খেয়ে রেডি হ, আমরাও রেডি হচ্ছি, বিচে যাব। তারপর আমরা 10 মিনিট পর রেডি হয়ে সুমনাকে ডাকলাম। ও বেরিয়ে এলো, একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালার টপ পরে। পঙ্কজ ওকে বলল, সুমনা এই ড্রেস পরে বিচে যেও না, চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি। বলে পঙ্কজ রুমের ভেতরে নিয়ে গেল সুমনাকে। কিছুক্ষণ পর পঙ্কজ বেরিয়ে এলো। আমি বললাম, কিরে, কি ড্রেস দিলি ওকে? পঙ্কজ বলল, দেখতেই পাবি, তোর বোনকে কি বানাবো, দেখতেই পাবি। কিছুক্ষণ পরে সুমনা বেরিয়ে এলো, একটা শর্ট প্যান্ট আর একটা লাইট ইয়েলো জামা। ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে। বলল, পঙ্কজ দা, এটা তো নাইট ড্রেস, এটা পরে বিচে যাব। পঙ্কজ বলল, চল, এরকম ড্রেসে বিচে স্নান করার জন্য বেস্ট। তুমি কি স্প্রাইটটা পুরো খেয়ে নিয়েছ? বোন বলল, না, পুরোটা খাইনি। পঙ্কজ তখন বলল, ওটা নিয়ে নাও, বিচে পিপাসা পেলে খাবে। তারপর আমরা বিচে গেলাম। সানডের বাজার, তাই আজ বিচে খুব ভিড়। আমরা একটু সাইড কম ভিড় দেখে জলে নামলাম। সুমনা জলে বেশি দূর নামল না। আমরা অনেক দূর এগিয়ে গেলাম। কিছুক্ষণ পরে খেয়াল এলো সুমনা সেখানে একা আছে। ভাবলাম দেখে আসি। সামনে গিয়ে দেখলাম কি হক লাগছে, আশেপাশের কিছু চ্যাংড়া ছেলে ওকে হা করে দেখছে। আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে। ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো। সুমনা এটার জন্য প্রস্তুত ছিল না, আর ও ছিটকে পড়ে গেল। ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল। জামাটা একদম ওপরের দিকে উঠে গেল, আর ওর সমস্ত অংশ বেরিয়ে পড়ল। এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল। বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল। ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল। এইসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না।
যেভাবে হোক আজ মজা নিতেই হবে। আমরা জলের উপরে উঠে এলাম। বোনকে ডাকলাম উঠে আসতে। পঙ্কজ ওর কোমরে বাঁধা গামছাটা সুমনাকে দিল। বলল, চলো আমরা উপরে উঠে বসি। আমরা সবাই মিলে ডাবের জল খেলাম। পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে, কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে। কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না। আরও একটু এগিয়ে গেলাম আমরা। অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই। এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম। সুমনা বলল সে জলে নামবে না। আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম। পঙ্কজ সুমনাকে যাওয়ার জন্য বলছিল। সুমনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজ ওর হাত ধরে টেনে আনল। সুমনা বেশি দূর যেতে চাইল না। পঙ্কজ ও আর জেদ করল না। পঙ্কজ সুমনাকে জল ছেটাচ্ছিল। সুমানও পঙ্কজের সঙ্গে খেলছিল। ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল। আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি। সেখানে খুব মজা করছি। আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম, চলে আয় সুমনা, ওখানেই থাক। পঙ্কজ তখন সুমনাকে বলল, চলো ওদের কাছে যাই। বোন বলল, না পঙ্কজদা তোমরা যাও, আমি এখানেই আছি। পঙ্কজ আর কথা শুনল না। ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে। বোন ভয় পেল, বলল আমি যাব না। পঙ্কজ তাকে নিয়ে এগিয়ে গেল আরও গভীর জলে। এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরল। পঙ্কজ এই সুযোগটাই খুঁজছিল। আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা। রাহুল ছুটে এগিয়ে গেল ওদের দিকে। পিছন থেকে গিয়ে সুমনাকে জড়িয়ে ধরল। সুমনা ভয় পেয়ে একবার রাহুলের গলায় আর একবার পঙ্কজের গলায় ঝুলতে লাগল। বোন খুব ভয় পেয়েছিল, তাই সে ওদের মনভাব বুঝতে পারল না। এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে। বোন আমাকে দেখে ভয়ে আমার গলা জড়িয়ে ধরল। রাহুল আর পঙ্কজ পিছন থেকে মজা নিতে লাগল। পঙ্কজ ওকে বোঝাতে লাগলো ভয় নেই। রাহুল ওর খোলা থাইয়ে হাত বোলাতে লাগল। সবাই মিলে সুমনাকে নিয়ে খেলতে লাগলাম। আমার বেচারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগল। এইভাবে খেলতে খেলতে সুমনার জামার নিচের দিকের দুটো বটন খুলে গিয়েছিল। আমরা এবার সেদিকে মনোযোগ দিলাম। আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন, কি চকচক করছে ওর স্কিন। এবার বোন বুঝতে পারল ওর সঙ্গে কি হচ্ছে, কিন্তু ওর কিছু করার ছিল না। ও বলতে লাগলো, দাদা আমায় ছেড়ে দে। আমরা ওকে জলের উপরে বসিয়ে দিলাম। তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম। তারপর পঙ্কজের গামছাটা আমি ওকে দিলাম, সেটা দিয়ে বোন তার নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হলো। হোটেল গিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম। বোন ওই অবস্থায় বিছানায় বসে কাঁদতে লাগলো। ভাবতে লাগলো কিভাবে ও আমাদের কাছে বিলি হয়ে গেল। তখনও কি আর বুঝতে পেরেছিল যে ওর সঙ্গে আরও কি কি হতে চলেছে। কিন্তু আমাদের তখন ওর অবস্থা ভাবার মতো সময় নেই। পঙ্কজ এসে ওকে বিছানার ওপরে ফেলে দিল। আমার বোন সুমনার অবস্থা ওঠার মতো ছিল না। সে একদম চুপচাপ শুয়েছিল। প্রচণ্ড ক্লান্ত অবস্থায় মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কোনো কথা বলছিল না। পঙ্কজ আর রাহুল ওকে তুলে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল। আমিও গেলাম পিছু পিছু। বাথরুমে গিয়ে আমরা তিনজনে মিলে সুমনাকে স্নান করিয়ে দিলাম। ভালো করে সাবান মাখিয়ে সুমনাকে স্নান করিয়ে দিলাম। আমরাও স্নান করে নিলাম। তারপর স্নান করে বেরিয়ে সুমনাকে ভালো করে মুছিয়ে দিলাম আর নিজেরাও মুছে নিয়ে চুপচাপ বেডে শুয়ে পড়লাম। আফটার অল সবাই খুব ক্লান্ত ছিলাম, তাই সবাই ঘুমিয়ে গেলাম। বোনের ঘুম ভাঙল সন্ধে বেলার একটু আগে। ঘুম ভাঙতেই নিজেকে সকলের মাঝে ওই অবস্থায় পেয়ে খুব কাঁদতে শুরু করল। ওর কান্নায় আমারও ঘুম ভেঙে গেল। আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে ভুলে যেতে, কিন্তু বোন খুব কাঁদছিল। পঙ্কজ ও রাহুলের ঘুম ভেঙে গেল। ওরাও বোনকে বোঝাতে লাগলো যা হয়েছে সব ভুলে যেতে। পঙ্কজ বলল আমাকে খাবার আনতে, সবার খুব খিদে পেয়েছে। সুমানা ও কিছু খেয়ে নেবে। আমি উঠে ড্রেস পরে খাবার আনতে বেরিয়ে গেলাম। ওদেরকে বললাম তোরা এবার আমাদের রুম যা আর সুমানা ড্রেস পরে নিক। ওরা বলল হ্যাঁ তুই যা, আমরা দেখছি। আমি তো বেরিয়ে গেলাম খাবার আনতে।
10-15 মিনিট পরে খাবার নিয়ে রুম এসে দেখলাম ওরা সবাই একই অবস্থায় আছে। আমি তো অবাক হয়ে বললাম, কিরে তোরা এবার যা রুম এ, এসব কি হচ্ছে এখনো? এবার ওকে একলা ছেড়ে দে। বোনের কান্না আরও বেড়ে গেল আমার কথা শুনে। সে আমার কাছে ছুটে এসে বলল, দাদা ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। ওরা মোবাইল এ আমার ফটো আর ভিডিও রেকর্ড করে রেখেছে। এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে। আমি রাহুলকে বললাম, কিরে এসব কি করছিস? পঙ্কজ বলল, চিন্তা করিস না ভাই, তোর বোনকে আজ দীঘার সার্ভিস বানাবো। আমি তো খুব রেগে গেলাম। বললাম, চল তোরা এবার এ ঘর থেকে যা। পঙ্কজ বলল, এই ঘর থেকে কেউ যাবে না, সবাই এই রুমেই থাকবো আর এই অবস্থাতেই থাকবো, তোর ভালো লাগুক বা না লাগুক। বেশি কথা বললে তোর বোনের ফটো গোটা দুনিয়া দেখবে, ইন্টারনেটে ছেড়ে দেব। আমি ভয় পেয়ে চুপ করে গেলাম। ভাবতে থাকলাম এরা আমার বোনকে নিয়ে কি করার প্ল্যান করছে। তারপর কথা না বাড়িয়ে সবাইকে খাবার সার্ভ করলাম। বোন কাঁদতে কাঁদতে খেয়ে নিল। কিছুক্ষণ পরে সবাই মিলে ড্রেস পরে বাইরে বেরোতে গেলাম। ওরা বোনকে সঙ্গে নিয়ে গেল। চারদিক ঘুরতে ঘুরতে ওরা দুজন বারবার আমার বোনের অসভ্যতামি করছিল। কিছুক্ষণ ঘোরার পর একটা শপ থেকে ড্রিঙ্কস কিনে নিল বেশি করে। আমি বললাম, এত কে খাবে রে? পঙ্কজ বলল, খাওয়ার লোক আছে। কিছুক্ষণ পরে হোটেলে ফিরে রুমে ঢুকলাম আমরা। পঙ্কজ বাইরে বেরিয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। বাইরে দেখতে বেরিয়ে দেখলাম পঙ্কজ হোটেল ম্যানেজার এর সঙ্গে গল্প করছে। ম্যানেজার হাসতে হাসতে ওর সঙ্গে কি সব গল্প করছে। কিছুক্ষণ পরে পঙ্কজ রুম এসে গেল। আমরা সবাই ড্রিঙ্কস খেতে বসলাম আর সুমানা এক কোণে বিছানায় বসেছিল। পঙ্কজ বলল, এসো রানী, আমাদের পানি ঢেলে দাও। সুমানা না বলল। পঙ্কজ উঠে গিয়ে জোট করে বোনকে নিয়ে এলো আর বলল, আমরা যা বলছি সেটাই কর, তবে তোর ভালো হবে, না হলে কি যে হবে সেটা জানিস তো। সুমানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। চুপচাপ চলে এসে আমাদের ড্রিঙ্কস ঢেলে দিতে লাগল। পঙ্কজ বলল, এবার নাচতে শুরু করো রানী, বলে রাহুল উঠে গান চালিয়ে দিল। আমার বোনকে ওরা সামনে রেখে বলল, এবার নাচো রানী। বোন অসহায় অবস্থায় ড্যান্স শুরু করল। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। পঙ্কজ বলল, আমাদের নতুন অতিথি এসেছে, বলে দরজাটা খুলে দিল। আমি অবাক হয়ে দেখলাম হোটেলের ম্যানেজার আর ক্যাশিয়ার এসেছে। আমি বুঝতে পারলাম পঙ্কজ কি করল এতক্ষণ ধরে, কিন্তু আমার কিছুই করার ছিল না। ম্যানেজার এসে আমাদের সঙ্গে বসল। বোন তো লজ্জা পেয়ে বেড়ে বসে পড়ল। পঙ্কজ বলল, ড্যান্স করো, লজ্জা কিসের? আজকে আমাদের নিউ পার্টনার এরা, বলে সুমানাকে ধরে টেনে নিয়ে এলো আর নাচাতে লাগলো। আমার অসহায় বোন সুমানা কয়েকজন লোকের সামনে ড্যান্স করতে লাগলো। ম্যানেজার বলল, কি সুন্দর মেয়ে এনেছ, কোথা থেকে পেলে? এ তো দীঘার টপ হয়ে যাবে। আজকে একে আমরা টেস্ট করি, তারপর দেখছি। সুমানা ড্যান্স করতে করতে ড্রিঙ্কস ঢেলে দিতে লাগলো। ক্রমশ আসর জমে উঠল। ম্যানেজার মাঝে মাঝে উঠে আমার বোনের সঙ্গে ড্যান্স করতে করতে তার সাথে বেয়াদবি করতে লাগলো। কিছুক্ষণ পরে রাহুল উঠে সব খুলে দিল। ম্যানেজার আর ক্যাশিয়ারও খোলার লাইসেন্স পেয়ে গেল। সকালে আমি উঠে পড়লাম আর বোনকে বোঝালাম, যা হবার হয়েছে আর কাঁদিস না, একটু পরে তো এখন থেকে চলে যাব, তারপর আর কিছু হবে না, চুপ কর, এই বলে সান্ত্বনা দিতে লাগলাম। ওদের বললাম, তোরা এবার উঠে ড্রেস পর, একটু পরে তো বেরোতে হবে, 10টার মধ্যে তো রুম খালি করে দিতে হবে। পঙ্কজ বলল, চিন্তা করিস না, কেউ কিছু বলবে না, রুম থেকে আজ কেউ যাব না। আমি বললাম, সে কি রে, আজকে না গেলে কি করে হবে, এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে। পঙ্কজ বলল, তুই খরচের চিন্তা করিস না, আজকে আমাদের খরচ একদম নীল, বরং উল্টে ইনকাম করব। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভাবতে থাকলাম আমার বোনকে নিয়ে এরা নিশ্চয় কিছু প্ল্যান করেছে। তবু পঙ্কজের ভয়ে চুপ করে রইলাম। কিন্তু আসল গল্প অন্য ছিল। আমার কল্পনাতেও আসেনি আমার বোনকে নিয়ে এরা কি করতে চলেছে। যাই হোক, তারপর সকালে সবাই উঠে যে যা ড্রেস পরে ব্রাশ করে চাটা খেলাম। তারপর বসে বসে কিছুক্ষণ কথা বললাম। জানতে চাইলাম ওরা কি করতে চায় সারাদিন। কিছুক্ষণ পরে সুমনাকে ওর রুমে রেখে দিয়ে পঙ্কজ আর রাহুল আমাদের রুমে এলো। আমি আমার বোনকে সান্ত্বনা দিতে লাগলাম।
কিছুক্ষণ পরে আমিও এই রুমে এলাম। ওদের বললাম, হ্যাঁ রে, আজকে তোরা কি আবার সি বিচে সুমনাকে নিয়ে যাবি? ওরা বলল, আজ আর সি বিচ নয় রে পাগলা, শুধু দেখ তোর বোন আমাদের আজ কোথায় কোথায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে হোটেলে ফিরে এসে সুমনার রুমে খাবার পৌঁছে দিয়ে এলাম। পঙ্কজ এসে বলল, খেয়ে নাও, একটু পরে সিনেমা দেখতে যাব, 12টা থেকে শো শুরু হবে। বলে পঙ্কজ চলে গেল। বোন খেয়ে দিয়ে চুপ করে বসেছিল। পঙ্কজ এসে বলল, কি হলো রানী, চলো সিনেমা দেখতে যাব। যে কদিন এখানে আছো আমরা যা বলি তাই করো, না হলে কি হবে সেটা ভালোভাবেই জানো। বোন তো অনিচ্ছা সত্ত্বেও রেডি হলো, সালবার কামিজ পরে ফেলল। পঙ্কজ এসে আবার বলল, এসব কি পরছো? এসব ড্রেস এখানে চলবে না। বলে সে একটা শর্ট স্কার্ট আর একটা হালকা হলুদ রঙের টপ দিল, আর বলল, এটা পরে নাও রানী। সুমনা অনিচ্ছা সত্ত্বেও ওগুলো পরে ফেলল। আমরা সবাই মিলে বেরিয়ে সিনেমা হলের দিকে এগিয়ে গেলাম। আমি যেতে যেতে পঙ্কজকে বললাম, হ্যাঁ রে, কোথায় সিনেমা দেখতে যাবি? কি সিনেমা চলছে কিছু বলো। পঙ্কজ বলল, যেখানে যাচ্ছি চুপচাপ চল। কিছুক্ষণ হাঁটার পরে পঙ্কজ একটা ছোট্ট সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়াল। সেখানে দেখি একটা ছোট্ট সিনেমা হলো, সেখানে বিগ্রেড মুভি চলছে। আমি তো বুঝতেই পারলাম আজকে আমার বোনের সাথে কি হতে চলেছে। বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের আপন মায়ের পুকুরে ছেলের ঠাকুর ডুবানো নিয়ে অসাধারণ একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে, না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে, আমি বাধা দেব না। আকাশী নীল টি শার্ট পরে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন কান্তা। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণতা একাকিত্বের ভেতর ডুবে থাকা মনে হচ্ছে। তোমাকে আমি অনেকবার বলেছি জলি আপার আহ্বানে সাড়া দাও। জলি আপা তোমার জন্য পাগল। দুইজনে বসে বৃষ্টির খেলা দেখতে খুব মজা পাবে। কান্তা আমার 2 বছরের ছোট, ভীষণ চট্টে হাসি খুশি মেয়ে, পাতলা গড়নের লিকলিকে শরীর, যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও কান্তার সাথে কথায় জয়ী হতে পারি না। কান্তা কথার সাথে কথা মিলিয়ে খুব সাবলীলভাবে কাবু করে দেয়। আমাদের মাঝে খুব মিল, ভাই বোনের সম্পর্ক হলেও তুই তুকারি সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন, সবাই মনে করে বন্ধু। কান্তা জলিকে খুব ভালোবাসে, তাই কান্তার আশা আমি জলির সাথে প্রেম করি। জলিও অনেক দিন যাবৎ আমার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে যাচ্ছে। আমি প্রায় 1 বছর নেশায় আসক্ত ছিলাম। কান্তার কারণেই আমি সেখান থেকে ফেরত এসেছি। কান্তা আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের উপর অধিকার আছে, তবে তাদের দেখার সময় উনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ, তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন কেমিস্ট্রি আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। আড্ডা মারা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। কান্তা আমার ঘাড়ে হাত রেখে বলে, ভাইয়া জলি আপা খুব ভালো মেয়ে, তোমাকে সুখী রাখবে। হ্যাঁ বলে দাও, আমি ফোন করে দেই, দেখবে এই বজ্রপাতে কাক ভেজা শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। কাকা ভেজা শরীর দিয়ে আমি কি করব? কি বলো ভাইয়া, মোস্ট রোমান্টিক দৃশ্য হল মেয়েদের ভেজা শরীর। তুই এত কিছু জানিস কি করে? কেন ভাইয়া, আমি কি ফিডার খাই? আমি এখনো বাচ্চা নাকি? তুই কি কারো জন্য ভিজিস নাকি? ভাইয়া, সিরিয়াল আছে না, তুমি শুরু করলে আমি চেষ্টা করতাম। তোমার জন্যই আমি কিছু করতে পারছি না। তোরে কে বাধা দিচ্ছে? যা খুশি কর। কি বলো? বিয়াদবি হয় না। দুনিয়াতে তুমি আগে আসছো, তাই তোমার আগে কিছু করতে হবে। না রে, আমার এই কমিটমেন্ট খেলা ভালো লাগে না। মা বাবার আচরণ দেখে এই খেলার প্রতি মন নেই। ভাইয়া, সেটা তাদের ব্যাপার। তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়, তাই বলে কি আমরা ভুল করব?
এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বলো, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ, আর তোমার গার্লফ্রেন্ড নাই। কি করে হয়? তোমার দিকে সব মেয়ে চেয়ে থাকে হা করে, তুমি কি জান? তাই তুই কি এই সব দেখে বেড়াস নাকি? আমি হয়তোবা দেখতে ফানি কার্টুন, তাই সবাই দেখে। না ভাইয়া, তুমি ফানি না, তুমি তাদের কাছে হানি। ওরা তোমায় দেখে দেখে গিলে খায়। যা কি বলছিস? ভাইয়া, তুমি আসিলেই খুব হ্যান্ডসাম, কিন্তু সেই ফিগারটাকে কাজে লাগাচ্ছ না। ইচ্ছা করলে অনেক মজা করতে পারো। কি করে? একটু এফোর্ট দাও, দেখবে প্রতিদিন তুমি বেড ডেটিং করতে পারবে। তুই কি করছিস নাকি এসব? আমি কোথায় পাবো? কেউ আমাকে পছন্দই করে না। সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি। ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে জোর করে হলেও তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হবে ভাইয়া, বলে আমার পেছন থেকে আমার গলা পেঁচিয়ে ধরে। আমি বাধা না দিয়ে বসে থাকি। আর কান্তা আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছে, জলি আপা, তোমার এই সুটাম দেহের পাগল ভাইয়া। হাত বাড়িয়ে দাও, এনজয় করো। কান্তার হাত যেন থামছেই না। আমার শরীরে তৈরি হচ্ছে এক ধরনের কেমিস্ট্রি। চোখ বন্ধ হয়ে আসছে আরামে। আমি হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে বলি, কিরে তোর কি হয়েছে? তুই কি জলি হয়ে গেছিস নাকি? যেভাবে হাত দিচ্ছিস যেন তুই নিজেই জলি। কেন ভাইয়া, আমাকে কি জলি আপা মনে হচ্ছে? আমি তো জলি আপারও মতো না। কে বলছে তুই অনেক সুন্দরী? কে আছে তোর মতো এত সুন্দর? আমি যদি তোমার বোন না হতাম, তুমি কি আমার সাথে প্রেম করতে? অবশ্যই করতাম। তোর মতো রূপবতী রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপারও। কান্তা চট করে আমার সামনে এসে বসে আমার দুই পায়ের ফাঁকে। আমার দিকে চেয়ে থেকে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি অনেক খুশি। ইউ ডিজার্ভ এ কিস ফ্রম মি। বলেই দিয়ে দেয় আমি কিছু বোঝার আগেই। কি করছিস কান্তা? কেন ভাইয়া ভালো লাগেনি? ভাই বোনে লিপ টু লিপ দেয় নাকি? কুইক হয়। নো প্রবলেম ভাইয়া, বলে আমার মুখের খুব কাছাকাছি মুখ রেখেই কথা বলছে। সত্যি বলতে কি আমার ভালোই লেগেছে। কান্তা যেমন বুঝে গেছে সেটা, তাই চট করে বলে উঠে, ইউ এনজয় ইট ভাইয়া। আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রোমে চলে যায়। আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ। কাজের মেয়ে ডাকে সাড়া দিয়ে খাবার খেতে যাই। কান্তা আজ খাবে না, তাই আমি একাই খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে যাই। কান্তার সাথে আমার দেখা হয় না আজ 2 দিন। লজ্জায় আমিও দেখা করার ইচ্ছা করিনি, কিন্তু আজ আমাদের নানিকে দেখতে যাওয়ার কথা এবং খালাতো ভাইয়ের বিয়ের ব্যাপারে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সকল আত্মীয়স্বজন নিয়ে মিটিং আছে সন্ধ্যায় খালার বাসায়। কান্তার মোবাইলে টেক্সট দিয়ে আমাকে জানিয়ে রেখে বলে সে খালার বাসায় চলে যাবে, যেন আমি মিস না করি, কিন্তু নানির বাসায় সে যাবে না। আমি নানির বাসা থেকে খালার বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে। আমাদের মিটিং শেষ করে রাত 12। একটা হোভার ডেকে বাসায় আসি। প্রায় সবাই গাড়ি নিয়েছিল, কিন্তু কান্তা কারো লিফট নিতে নারাজ। বাসায় এসে যার যার রুমে চলে যাই। আম্মা জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে বিদায় নেই। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা কক্সবাজার যাব, তোরা কি যেতে চাস নাকি? আমি বললাম না। কান্তা জবাব না দিয়ে চলে যায়। আব্বা আম্মা দুপুরের ফ্লাইটে কক্সবাজার চলে গেলে আমি আর কান্তা বাসায় বসে আছি। তখন কান্তা বলে, ভাইয়া চলো আজ আমরা বাহিরে ডিনার করি। আমি রাজি হতেই কান্তা ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাবো না আজ। তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস। কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। কান্তা ইচ্ছা করে খুব সুন্দর একটা ড্রেস পরে। দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই। ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। কান্তার চেয়ে থাকা যেন আমার ভালো লাগছে না। কি যেন সে বলতে চায়। কি যেন লুকিয়ে আছে কান্তার ভেতরে। ভাইয়া, তুই আমার প্রতি রেগে আছিস। সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল, তাই না? সরি ভাইয়া, বাদ দে সেই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধুও বটে। আমরা ডিনার করে রাত 10টায় আমরা বাসায় চলে আসি। কান্তা ড্রেস চেঞ্জ করে নিচে টিভি দেখতে আসলে দেখে আমি বসে আছি। ভাইয়া চেঞ্জ করে আস মুভি দেখব।
আগামীকাল কয়েকজনকে ডেকে নিয়ে পার্টি দেব। কি বলো? বেশি না? তুই যাকে ইচ্ছা বলে দিস আসতে। আমি রাজি। যেন ওসব জিনিস না আনে। আমি একটা শর্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। কান্তাও শর্ট পরা। মা বাবা না থাকলে আমরা প্রায় সময় তা পড়ি। অনেকক্ষণ কান্তা কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে। আমি প্রথম কথা বলি, কিরে কান্তা, কফি খাবি? দাঁড়াও ভাইয়া, আমি বানিয়ে নিয়ে আসি। বলেই কিচেনে চলে যায় এবং কেটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল। না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কি যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করি নাই। ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ কান্তা যেন সহজ হয় একটু। তোমার ভালো লেগেছে? তা আমি তখনই বুঝেছিলাম। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি। কান্তা আমার গাড়ে মাথা রেখে বলে, ভাইয়ে তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি না ভাইয়া, তুমিও করো। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না। তাহলে এনজয় করি। কি বলো? দেখলে না তুমি আমার সাথেই কি মজা পাইলে। ভাবি হলে তো আরও পেতে নাকি? কেন? ভাবির কি দুইটা মুখ? আলাদা মজা লাগত। আরে না ভাইয়া, মুখ একটা, জিহবা একটা ছাড়াও মজা লাগার আরও জায়গা আছে। আর সেদিন তুমি আমাকেই ভাবি মনে করে তোমার হাত অন্য জায়গারও খোঁজেছিল। কান্তা আমার কুলে মাথা রেখে বুক চেতিয়ে শুয়ে পড়ে। বলছি, জলি আপাকে কালকে ডাক দাও আর ইচ্ছে মতো হাতাও। অনেক বড় বড় আছে জলি আপারগুলো। আমার এত বড় দরকার নাই। ছোটই ভালো। ছোট ভালো বলে আমার গুলির দিকে কুনজরে দেখছ কেন? কি বলছিস? আমি কুনজরে দেখছি তা তুই কি করে বুঝলি? ভাইয়া আমার মাথার নিচের থেকে সংকেত দিচ্ছে। আমি টের পাচ্ছি বলেই হা হা করে হেসে উঠে বসে আর বলে, ভাইয়া আমি এখন জলি আপাকে ফোন দেই। এই ধূপসি মোটা জলি আমার লাগবে না। তোমার কি আমার মতো শুকনা কাঠ পছন্দ? তবে জলি আপা কিন্তু এক্সপার্ট। শুনেছি খুব আনন্দ দেয়। আমাকে অনেক কিছু শিখিয়েছে বলে আমার চোখে চোখ রেখে কেমন একটা ইশারা দেয়। আর বলে, তুমি কিন্তু আমার বুকে হাত দিয়েছিলে ভাইয়া সেদিন। কি করছিস কান্তা? তোর কি লজ্জা নাই? কান্তা আজবসব কাজ করতে লাগল। আমি বললাম, কান্তা তুই কিন্তু অনেক দূর চলে যাচ্ছিস। ভাইয়া আমি অনেক দূর যাচ্ছি না। ভাইয়া এই মুহূর্তে আমার ভালো লাগছে তোমার জিনিসটা ধরে রাখতে। আর সেটাই সত্য। প্লিজ বাধা দিও না। কান্তা তুই আমার ছোট বোন। খুব আদরের। আমি চাই না সামান্য একটু ভুলের জন্য আমাদের জীবন নষ্ট হোক। ভুলের মাঝে আমরা বেঁচে থাকি। ভাইয়া আমাদের সম্পর্কে ফাটল ধরবে না। কান্তা এইসব তুই শিখলে কোথায়? ভাইয়া বয়স হয়েছে, মুভি দেখি আর আমার কাছে রাবারের একটা আছে। সেটা দিয়ে প্রতিরাত প্র্যাকটিস করি। সব শিক্ষার বড় শিক্ষা হলো সেটা। সব মেয়েদেরই বিয়ের আগে এই শিক্ষা অর্জন করা উচিত। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা নেই, শুধু একে অপরের শ্বাসরুদ্ধকর মুহূর্তকে এনজয় করি। এত সুখ এত আয়েশ জীবনে পাই নাই। কান্তা আমার কানের কাছে বলে, ধন্যবাদ ভাইয়া। তুমি তো বাজিমাত করে দিয়েছ। আমার খালতো ভাই সোহানের বিয়ে আগামীকাল। আমরা খালাতো মামাতো ভাইবোন 15 জন। আর সোহান সবার বড়। ভাই 10 জন আর বোন 5 জন। এই প্রথম একজন ভাইয়ের বিয়ে। গত বছর সোহানের বোন লিজার বিয়ে হয়েছে। অনেক আনন্দ ফুর্তি করেছি আমরা। কান্তা আর লিজা আমাদের সকল ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে। খুব ব্যস্ত। আজও সকাল সকাল চলে গেছে। সোহান ভাইয়াদের ছাদে ডিজে পার্টির আয়োজন হবে আজ রাতে। আব্বুর ক্লায়েন্ট থাকায় কানাডা থেকে আসছে। তাই সকাল সকাল হোটেল থেকে তাদের নিয়ে ব্রেকফাস্ট করে ফ্যাক্টরি পরিদর্শন করতে হবে। আম্মু অনেক রাগ করেছে কারণ আম্মু চায় বিয়ের বাড়িতে যেন থাকে। বিয়ের দিন সারাদিন ছুটি আছে বলে আব্বু চলে যায়। আমি 11টায় ঘুম থেকে উঠে দেখি সেজেগুজে বসে আছে, খালার বাসায় যাবে এবং সেখান থেকে মেয়ের বাড়িতে কিছু জিনিস নিয়ে যেতে হবে। আমাকে দেখেই বলে, কিরে আজ অন্তত একটু তাড়াতাড়ি উঠলে কি হয়? কাজের মেয়েকে না বলে আজ নিজেই নাস্তা দেয় আমাকে। আর ফোনে বড় খালার সাথে স্পিকারে দিয়ে কথা বলছে। ড্রাইভার আমাদের বাসার সামনে বসে আছে যেন তাড়াতাড়ি যায়। কি ব্যাপারও আম্মু আজ নিজে এত আদর করে নাস্তা দিচ্ছ ব্যস্ততার মাঝেও? ফোনে থেকেই আম্মু বলে, তুইও তো আম্মুকে আদর করে অনেক কিছু খাইছিস তাই। একটু চামচামি করছি যেন আসল জিনিসটা পাই।
বড় খালা বলে কার সাথে কথা বলছিস ছাবিনা? ছাবিনা আমার মায়ের নাম। আপি অঙ্কিত। এখন ঘুম ভাঙল। সবাই ভাবছে অঙ্কিত রাগ করেছে। ওকে সাথে করে নিয়ে আয়। ফোনটা অঙ্কিতকে দে। আপি শুনছে, কথা বলো। এই অঙ্কিত, গতকাল আসলি না কেন? সবাই ভাবছে তুই রাগ করেছিস। কারো ফোন ধরিস নাই কাল বিকালে। রাগ করিব কেন? গতকাল আম্মুর একটা বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, সেটা করে দিয়েছি। তাই আম্মু আজ খুব খুশি। 2টার আগেই চলে যাব খালা। আমার নাস্তা শেষ হতেই আম্মু এসে বলে, এই অঙ্কিত, আমরা আবার কখন করব সেটা ভেবেছিস? এত ব্যস্ত হচ্ছ কেন? এই 3 দিন আমরা খুব ব্যস্ত থাকব। ওমা 3 দিন? ড্রাইভার বাহিরে বসে আছে। এখন যাও, দেখি সময় করে একটা কিছু করে দিব। কাজের মেয়েকে 3 দিন ছুটি দিয়ে আম্মু বলে, যা তোর স্বামীর সাথে এনজয় কর। 2000 টাকাও হাতে দেয়। শান্তা নামের কাজের মেয়েটা আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক। আমরা সবাই নিজের মতোই ভালোবাসি। শান্তা বলে, আমি আগামীকাল বড় খালার বাসায় যাব, কথা হয়েছে। আমি খালাকে বলেছি কাজে সহায়তার জন্য। তাহলে তো খুব ভালো। আমাকে না জানিয়ে তোরা সব ঠিক করে ফেলেছিস। খালা আমাকে চিঠি দিয়ে দাওয়াত দিয়েছে। অনেক কাজ আছে না? সোহান ভাইয়া অনেক ভালো মানুষ, তাই উনার বিয়েতে সাহায্য করতেই হবে। ঠিক আছে, যা। বাহিরের ড্রাইভারকে গিয়ে বলো আমার 5 মিনিট লাগবে। তুইও দাঁড়িয়ে থাক, তোকে নামিয়ে দিব। আমাকে আম্মু বলে, অঙ্কিত একটু উপরে আয় তো তাড়াতাড়ি, বলে সিঁড়ি দিয়ে চলে যায়। আমি উপরে যেতেই আমার বলে, অঙ্কিত যেতে মন চাইছে না, তোর সাথে এনজয় করতে মন চাইছে। এখন যাও, কথা দিলাম আজ সন্ধ্যায় কিছু একটা করে দিব। সত্যি দিবে তো, নাকি জোয়ান মায়াদের পেয়ে আমাকে ভুলে যাবি? আমার শিরায় শিরায় আগুন জ্বলছে। কথা দিলাম ডার্লিং। আজ অনেক দিন পর আমার শখের বাইকটা বাহির করে ঠিক সময় খালার বাসায় পৌঁছে যাই। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। গুলশানে এমন 3 তালা বাড়ি আর সামনে পেছনে বাগানওয়ালা বাড়ি খুব কম। এক পাশে বাবুর্চিখানা বানিয়েছে, সেখানে মিতু আপা দায়িত্বে। যার যা দরকার মিতু আপা অর্ডার করে। আমাকে দেখেই বলে, এনিথিং স্পেশাল লাগবে? না আপু, সবার স্পেশাল থেকে একটু একটু করে চেকে নিলেই আমার হবে। ভেতরে ঢুকেই কান্তার সাথে দেখা। ভাইয়া এসেছিস? চল উপরে যাবি, ছাদে আয়োজন কেমন হয়েছে দেখবি, বলে টেনে উপরে নিয়ে যায়। সাথে সাথে অনেকেই যায়। খুব সুন্দর হয়েছে। পার্টি কখন শুরু হবে? 6টায় সময়, 12টায় শেষ। কান্তা সবাইকে বলে, এই তোরা সবাই নিচে যা, খাবারের কি খবর দেখ। আমি ভাইয়ার সাথে একটা সিক্রেট কথা বলে আসছি। নিশা রাগ করে বলে, এক বাসায় থাকো, সিক্রেট কথা বাসায় বলে আসতে পারো না? যা পাকনামি করবি না। যখন আসছি ভাইয়া ঘুমাচ্ছিল। এই সিক্রেট কথাটা না বললে কাজে মন দিতে পারছি না। কান্তা আমাকে এক কোনায় নিয়ে বলে, কি খবর মাই হিরু? রাতে টায়ার্ড ছিলে তাই বলে কি দরজা বন্ধ করে ঘুমিয়েছিলে? সকাল থেকে ছটপট করেছি, জানি তুই ডিস্টার্ব করবি, তাই বন্ধ করে দিয়েছিলাম ভালো ঘুমের জন্য। ভাইয়া, আমরা 1 বোতল শরাব নিয়ে আসছি, রাতে খাবো। খাবি নাকি? দেখা যাক। কান্তা মুচকি হাসি দিয়ে চলে যায়। জমে উঠেছে আমাদের ডিজে পার্টি। সোহানের চোখে মুখে আনন্দ। 3 বছরের প্রেমিকা তিন্নি বউ হয়ে ঘরে আসছে। মা বাবা ভাইবোন বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় 15 জন মানুষ ছাদে খাচ্ছে, গল্প করছে, মিউজিক শুনছে, ড্যান্স করছে। আমার কাছে এই সব আনন্দ খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অয়থা টাকা পয়সা নষ্ট। দেশে অনেক গরিব আছে, সেই দিকে খেয়াল রাখা উচিত আমাদের। আমি কথা প্রসঙ্গে সোহান ভাইয়ার সাথে শেয়ার করি। সোহান ভাইয়া উঠে দাঁড়িয়ে মাইকের কাছে চলে যায় এবং মাইক হাতে নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টস, আমার ছোট ভাই অঙ্কিত এইমাত্র আমাকে বলল ওর কাছে এই পার্টি খুব বাড়াবাড়ি মনে হচ্ছে। অয়থা আমরা টাকা পয়সা খরচ করছি। অঙ্কিতের কথাটা আমার ভালো লেগেছে। আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে 5 লক্ষ টাকা আমার খালা ছাবিনার মাধ্যমে গরিব অসহায় মহিলাদের সাহায্য করব। সবাই হাত তালি দিয়ে সোহান ভাইয়ার চেয়ে আমাকেই বেশি ধন্যবাদ জানায়। আম্মু আমার কাছে এসে বলে, অনেক খুশি হয়েছি। আরও বেশ কয়েকজন এই ফান্ডে দান করেন। প্রায় 30 লক্ষ টাকার প্রমিস হয়। আম্মু মাইকে গিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলে,
কি করে সঠিকভাবে এই ফান্ড ভালো কাজে ব্যবহার হয় সেই জন্য অঙ্কিত সোহান আমার সাথে কাজ করবে। সোহান ভাইয়া আমাকেই দায়িত্ব দিয়ে দেয় যেন আম্মুর সাথে কাজটা সঠিকভাবে করি। আম্মু আবার আমার কাছে এসে বলে, আর দেরি সহ্য হচ্ছে না। আম্মু পাগল নাকি তুমি? কান্তা আমাদের পাশে এসেই বলে, কি খবর ভাইয়া? আম্মুর নতুন পার্টনার হয়ে গেলে? আমি কান্তাকে বলি, তুই ইচ্ছা করলে আমাদের পার্টনার হতে পারিস। বিনিময়ে কিছু দিতে হবে নাকি? আমাকে কিছু দিয়ে দিস হয়ে যাবে। এই কথাই তো আম্মু বলছিল, আর তুই চলে আসলি। দিয়ে দিব, নিয়ে যেও, পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে, এই অঙ্কিত কিছু বলো না। আমার এখন চাই। এখন কোথায় কি করে হবে? শত শত মানুষ। আমি জানি না, তুই একটা কিছু কর, নয়তো সবার সামনে খুলে ধরব কিন্তু। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে উঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়। সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। কান্তা আমার পাশে এসে বলে, ভাইয়া কি খবর? আম্মু দেখি তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু কান্তাকে বলে, তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি। সোহান ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে। আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে, উনি আমার রোগী, আপনারা চিকিৎসা করুন, টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবী শিলাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তোরা কোনো টাকা দিস না, আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। সোহানের বিয়ে বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু বিছানায় গিয়ে আমাকে বলে, কই তুই আয়, আমাদের হাতে সময় নাই, মাত্র 1 ঘন্টা সময়। আমি কবির, একজন তরুণ ব্যক্তি। আমি আমার মামার বাড়িতে কাজ করতাম। আমার মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না, ফলে আমার মামি আমাকে তার ঘরে ডাকতেন। মামি আমার পাশে এসে শুয়ে থাকতেন লুকিয়ে, আমি জানতাম না, আর আমি তাকে আমার স্ত্রী মনে করে সারা রাত। মামি দেখতে অনেক সুন্দরী, যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে। আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না। তিনি তার কাজে ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন। এক রাতে মামি আমাকে তার রুমে ডাকলেন। বললেন, কবির, আজ আমার শরীর ভালো লাগছে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। আমি তার রুমে শুয়ে পড়লাম। মামি লাইট বন্ধ করে দিলেন। এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম। কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাবো। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। তখন আমি চাকরির খোঁজে ছিলাম, কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু সুরেশ বলল, আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারবো। আমি বেশি শিক্ষিত ছিলাম না, জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না। আমি 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল। গ্রামের এখানে ওখানে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম, যা খুবই কষ্টকর ছিল। তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত। একদিন আমার বন্ধুর দেওয়া একটি ঠিকানায় গেলাম, যা তার মামার বাড়ির ছিল। সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস, যিনি আমার বন্ধুর মামা এবং আমি তাকেও মামা বলে ডাকতাম, মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই ঠিকানায় যাও। আমি যখন সেই ঠিকানায় গেলাম, দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা। মামা বললেন, তিনি আমার বন্ধু, তিনি তোমার কিছু পরীক্ষা করবেন। যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব। মামা কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি। ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন। আমি বাসায় ফিরে মামাকে রিপোর্ট দেখালাম। মামা হাসতে হাসতে বললেন, তুমি দেখতে বেশ সুন্দর, তোমার চেহারাও ঠিক আছে, তোমার কাজ নিশ্চিত হয়েছে। এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম, কিভাবে এত সহজে এই সুযোগ পেলাম। প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং 4র্থ শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না। যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম, তিনি বললেন, তুমি অযথা চিন্তা করছো,
এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা। তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি। সকালে কাজে যাওয়া শুরু করলাম, কিন্তু আমার চোখ প্রায়ই মামির দিকে আটকে যেত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা। তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম, আমার স্ত্রী যদি এত সুন্দর হতো। আমি আমার মামির একজন সাধারণ চাকর ছিলাম, তার অর্থের কোনো অভাব ছিল না। তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন, কারণ তার কোনো সন্তান ছিল না। আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না, তারা খুব ভালোবাসায় দিন কাটাতেন। আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম। তাকে নিয়ে ভাবতে লাগলাম। একদিন বাড়ির পুরনো চাকর এলো। সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু মনে রেখো, এই বস, যাকে তুমি মামা বলে ডাকো, খুবই কঠোর। এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং ভাবতে লাগলাম, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে। সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য আরো মনোযোগী হলাম, কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাবো না। তাই আমি এই চাকরিটা মন থেকে করতে লাগলাম। মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকত। আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন, তুমি খুবই অল্প বয়সী, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো। আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে। এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন এবং বললেন, এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো। আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না, কারণ আমিও আমার মামিকে খুব পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন। তার কোনো সন্তান ছিল না, তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না। আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম। মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম। আমাকে দেখে মামি বললেন, আজ তোকে খুব সুন্দর লাগছে, সবসময় এমনই থেকো। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। আসলে আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিলেন না। বিয়ের 2 বছর পরই আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান। এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত, কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল। আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক, কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন। তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন। আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল। মামা মামির বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন, আর মামি ফ্যাশন ও পার্টিতে মগ্ন থাকতেন। আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম। মামি আমার কাছে এসে বলবেন, আমি তোমার প্রেমে পড়েছি। এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, মনে হলো আমার পাশে কেউ আছে। মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল। আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিলেন। কোনো যত্ন নিত না, তাই সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম আমি কি করে চাকরের মতো জীবন কাটাবো, তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারা রাত উপভোগ করতাম। মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম। কাজ করার সময় মামি আমাকে ডেকেই যে কোনো কাজ দিতেন, আর আমি তা সঠিকভাবে করে দিতাম, যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে। মামি সবসময় আমার প্রশংসা করতেন, আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই। এরপর মামা হাসিমুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন। এরা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেই দিন থেকে মামির আচরণ বদলে গেল। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন। ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গেই আমার দেখা হয় কম। কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল, কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি। তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এল যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন। কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না। তিনি সবসময় চিন্তিত থাকতেন। আমি ভাবতে লাগলাম, মামা কেন খুশি ছিলেন না? আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠছিলাম, কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, যেন কোনো বড় বিপর্যয় আসন্ন।
এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন, এই ব্যাগ নাও। যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয় তবে এই ব্যাগটি ব্যবহার করো এবং শিশুটিকে গোপনে সরিয়ে ফেলো। আমি কখনো মামার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি, তাই সেদিনও কিছু বললাম না, কিন্তু আমার মন খুব অস্থির ছিল। বারবার ভাবছিলাম, কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন। রাত গভীর হলে মামি ঘুমিয়ে পড়লেন, তাই আমি গোপনে তার রুমে গেলাম। মামি তখন চোখ বন্ধ করেছিলেন। আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম। মামির মুখে সেই চিরচেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম। মামার নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন। আমি গোপনে মামার দেওয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ঢুকাতে শুরু করলাম। তখন মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মামি আমাকে দেখে বললেন, তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও? মামি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মামার নির্দেশে এসব করছো? আমি চমকে উঠলাম এবং বললাম, তুমি এটা কি বলছো? মামি বললেন, তোমার চাচা এই শিশুটিকে মেরে ফেলতে চায় কারণ সে ভয় পায় যে এই শিশু তার নয়। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব? মামি বললেন, তোমার মামা সন্দেহ করছে যে এই শিশু তার নয়, তাই সে এই কাজটি করতে বলেছে। সে এই শিশুটির বাবা নয়, তুমি এর বাবা। এই কথা শুনে তাকে বললাম, তবে তুমি কেন বলছো আমি এই শিশুটির বাবা? আমি এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি? মামি হাসলেন এবং বললেন, এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না, কারণ এই শিশুটির বাবা তুমি। আমি আরো বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ মামি বলছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমি সোফায় বসে ভাবতে লাগলাম, এত সুন্দর একজন মহিলার সাথে, যাকে আমি মামি বলে ডাকি, এমন কিছু ঘটেছে কি? আমি মামিকে জিজ্ঞেস করলাম, আপনি এত সুন্দরী, কিন্তু কেন এমন করলেন? মামি বললেন, আমি খুব সুন্দরী, কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল, তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম। তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি তাকে বিয়ে করি। আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথেই আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ধনী হতে চেয়েছিলাম। আমার বাবা মাও তোমার মামার সাথে বিয়ে করতে রাজি হয়েছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই। অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন। তারপর তিনি তার চাকরের মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন, তাই তিনি সবসময় চাকরদের নিযোগের আগে পরীক্ষা করাতেন। তোমার চাচা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন, মামি বললেন। এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক। তিনি জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা, তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন। মামির এই কথা শুনে আমি আরো হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না। তিনি বলতে লাগলেন, তোমার মামা আমার জন্য অনেক চাকর নিয়োগ করেছিলেন, কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকেই গ্রহণ করতাম। আমরা অনেক চাকর বদল করেছি, কিন্তু তোমাকেই প্রথম উপযুক্ত মনে হয়েছিল। প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায়। আমি অবাক হয়ে বললাম, তুমি কখন আমার কাছে এসেছিলে? মামি হাসলেন এবং বললেন, তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতেও পারোনি। তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো, কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন। তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে। মামি বললেন, আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতেন না। সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন, আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন। তিনি আরো বললেন, আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে। এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম। কিছুদিন পর সে তার পরিকল্পনায় সফল হয়েছিল। ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি, যা তাকে অত্যন্ত খুশি করেছিল। আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে। কেউ কিভাবে তার বউকে এমনভাবে ব্যবহার করতে পারে? তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল।
যা আমার মোটেই ভালো লাগেনি। তখন আমার মামি তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন। আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভাবছিলাম, তবে মামি আমাকে বলেছিলেন, তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল, কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে, এখন আমার কোনো সম্পত্তি নেই, আমার সব ব্যবসা শেষ। সেই শিশুটিকে আর সে চায় না। আমি বলেছিলাম, আমি তোমার বউ দাসী নই, যাতে তোমার ইচ্ছে মতো চলি। আগে তুমি আমাকে একটা চাকরের সাথে ঘুমাতে বাধ্য করেছিলে যাতে সবাই জানতে না পারে তুমি বাবা হতে পারো না। আর এখন বলছো এই সন্তানের দরকার নেই। মনে রেখো, আমি তোমাকে তালাক দেব, কিন্তু শিশুটিকে মারতে দেব না। আমি বিশ্বাস করেছিলাম যে শিশুটিকে সে আর খারাপ বলবে না, সে তার সন্তানকে পুরোটা দেখাবে। কিন্তু আজ যখন সে বলল এই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করেছে, তখন নিশ্চিত হলাম যে তার বুকে হৃদয় নেই, পাথরের মতো কঠিন। মামির এই কথা শুনে আমি তাকে গিয়ে বললাম, আমি এসব জানতাম না। যদি এটা অন্য কারোর বাচ্চা হতো, আমি জঙ্গলে ফেলে দিতাম না। আমি বললাম, এখন এসবের পরোয়া করি না। তুমি তার মা, তুমি নিজেই তার যত্ন নেবে। এ কথা বলে আমি চলে যেতে লাগলাম। তখন মামি আমাকে থামিয়ে বললেন, এটাও তোমার সন্তান, তুমি তার পিতা, তাই এর সুরক্ষার দায়িত্ব তোমারও সমান। আমি হাসি দিয়ে বললাম, এই সন্তান আমার, তাই তুমিও আমার স্ত্রী হয়েছ। এই কথা শুনে মামি মুচকি হেসে বললেন, ধন সম্পদের লোভে আমাকে অন্ধ করে দিয়েছে, তাই এমন একজন খারাপ লোককে বিয়ে করেছি যে তার সম্মান বাঁচানোর জন্য তার স্ত্রীকে চাকরের কাছে পাঠিয়েছে। আর যখন আমি তার সম্মান রক্ষা করেছি, সে আমার সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এবং বলেছিল যে এই শিশুটি হতভাগ্য। যখন ব্যবসা ব্যর্থ হয় এবং সমস্ত টাকা হারিয়ে যায়, তখন সে আমাদের সন্তানের প্রতি অখুশি হতে শুরু করে এবং শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইসব জানার পরেও আমি এমন লোকের সাথে থাকতে চাই না। আমি মামুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই সন্তানের জন্য আপনি কি একজন নিজ চাকরের সাথে থাকবেন? মামি বললেন, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার মন অনেক বড়, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই, যাতে আমাদের সন্তান বেঁচে থাকে এবং ভালো জীবন পেতে পারে। মামি আমাকে জানালেন তিনি তার মামার থেকে ডিভোর্স পেয়েছেন এবং আমরা একই বাড়িতে সুখে থাকতে শুরু করি। মামি সেই বাড়িটি আগেই তার নামে পেয়েছিলেন। কিছুদিন পর যখন আমার স্ত্রী বিষয়টি জানতে পারেন, তিনি আমাকে ছেড়ে চিরকালের জন্য তার বাবা মায়ের বাড়িতে চলে যেতে চান এবং তালাকের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু মামি যখন পুরো ঘটনা আমার স্ত্রীকে জানালেন, আমি তাকে অনেক বুঝিয়ে শান্ত করি। অবশেষে আমি আমার দুই স্ত্রীর সাথেই সুখে সংসার করতে শুরু করি এবং আমরা সবাই মিলে সুখে থাকি। আজ আমি খুব খুশি, কারণ আমি জানতাম না যে আমার জীবন এত সুন্দর হবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।